শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া সাজ্জাদ। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট, যোগ দিয়েছে বিমান ও নৌবাহিনী। এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার 58.83%। গত বছরের তুলনায় কমেছে পাশের হার। জিপিএ 5 পেয়েছেন 69,097 শিক্ষার্থী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার একটি পোশাক তৈরির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট, যোগ দিয়েছে বিমান ও নৌবাহিনী। দুপুর 2টার দিকে সিইপিজেডের 1 নম্বর সেক্টরের 5 নম্বর সড়কের 8 তলা ভবনের 7ম তলায় অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের কোম্পানিতে আগুন লাগে। পরবর্তীতে তা 6 তলায় ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ইপিজেড থেকে ফোনের মাধ্যমে যোগাযোগ করছে সিনিয়র রিপোর্টার নাজমুল সাদিকের সঙ্গে। নাজমুল, আগুনের সবশেষ কি অবস্থা? আগুনটি এখনো কিন্তু দাউ দাউ করে জ্বলছে। আমরা যেটি দেখতে পেয়েছি, পুরো এলাকা কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। এটি মূলত 8 তলা একটি ভবন। এই গার্মেন্টস ফ্যাক্টরিটিতে তামাক উৎপাদন করা হচ্ছে, আমরা সেটা জানতে পেরেছি। এবং একদম উপরে আগুনটি লেগেছে এবং আগুন লাগাতে সাথে ছড়িয়ে পড়ে এবং এখন পর্যন্ত তার নিচের ফ্লোরটি পর্যন্ত আগুন এসেছে। তার 6 তলা থেকে নিচেতে এখন অক্ষত আছে বলা যায়। এবং আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, যখন এই উপরতলায় আগুন লেগেছে তখনই কিন্তু কারখানার যে শ্রমিকরা ছিল, যারা কাজ করতো, কর্মকর্তা বলছে, সবাই কিন্তু বের হয়ে গেছে। সেক্ষেত্রে এখনো কিন্তু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু আগুন নির্বাপনে ফায়ার সার্ভিস চেষ্টা করলেও সেটা কিন্তু কমে আসার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। একদম লেলিঘেন্টার মতো আগুনটা জ্বলছে এখনো আমরা দেখতে পাচ্ছি। এবং এই কারখানাটির আশেপাশে যে কয়েকটি কারখানা রয়েছে সেগুলো প্রস্তুতি দিয়ে যারা কাজ করে তারাও ওই গার্মেন্টসগুলো ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়ার কারণে তারা নিজেদের গন্তব্য ফিরে যাচ্ছেন। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসে প্রায় 16টি ইউনিট কাজ করছে। জানিয়ে রাখি, এই ফায়ার সার্ভিসের আশেপাশে যে ইন্ডাস্ট্রিগুলো ছিল সবগুলো থেকে কিন্তু পরিবহনগুলো এসেছে। তার আগে কিন্তু এই বিজেপির যে নিজস্ব অগ্নিনির্বাপক চেষ্টা করেছিল তারা, সেটা যদি না হওয়াতে আশেপাশে সবগুলো ফায়ার সার্ভিস খবর দেওয়া হচ্ছে, তারা সবাই এখন একযোগে কাজ করছে। এবং আমরা দেখতে পেয়েছি নৌবাহিনীর সদস্যরা এখানে কাজ করছে এবং সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা সারি বিষয়টি দেখছে অগ্নিনির্বাপনের সাথে। ধন্যবাদ নাজমুল। চট্টগ্রাম ইপিজেড থেকে অগ্নিকাণ্ডের খবর জানাচ্ছিলেন নাজমুল সাদিকি। 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার 58.83%। এবার গত বছরের তুলনায় পাশের হার কমেছে 18.95%। এবছর জিপিএ 5 পেয়েছেন 69,097 জন শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট। 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার 52.57%। জিপিএ 5 পেয়েছেন 6,097 জন। এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 1,02,970 জন পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশের পর উচ্ছ্বসিত শিক্ষার্থী, অভিভাবকরা। টাইমের মধ্যে সিলেবাস শেষ করতে পেরেছি, রিভিশন দিতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আসনের ফল এসেছে। জিপিএ 5 এসছে, যতটুকু আশা করছিলাম এর থেকে ভালো রেজাল্ট হয়েছে। লাস্টে 3 মাস একটু ভালো করে পড়ছি, তো আলহামদুলিল্লাহ এক্সপেক্টেড রেজাল্ট পাইছি। সিলেটে পাশের হার 51.86%, যা গত বছরের তুলনায় 33.53% কম। বিভাগটিতে এবছর পাশের হার ও জিপিএ 5 দুই কমেছে, যা 2005 সালের পর সর্বনিম্ন। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে শিক্ষার্থীরা সেভাবে ক্লাসে যেতে চায় না। এই যে ক্লাসে অ্যাবসেন্ট থাকাটা, এটা হচ্ছে গিয়ে আরেকটা বড় বিপর্যয়ের কারণ। আমাদের গুণগত শিক্ষকের অভাব, এটা একটা বড় বিপর্যয়। বরিশালে পাশের হার 62.57%। জিপিএ 5 পেয়েছে 1,674 জন শিক্ষার্থী। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবছর 12টি কলেজে কেউ পাশ করেনি।
আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি, আর অনুভূতি অবশ্যই খুবই ভালো। বিগত বছরগুলোর তুলনায় এই সিস্টেমটা ভালো হয়েছে আরও, কারণ এবছর হচ্ছে মেধাটাই হচ্ছে পাইছে। আগের মতো হচ্ছে গড় যে সবাইকে প্লাস ঢালাওভাবে দিয়ে দিত সেটা হয় নাই। বাবার স্বপ্ন পূরণ করার ইচ্ছে, বাবা চায় যে বিসিএস ক্যাডার হব, তো ইনশাল্লাহ এটার পরিকল্পনা সেই মতোই আগাবো। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার গড় পাশের হার 57.49%। জিপিএ 5 ও পাশের হারের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। যশোর বোর্ডে এবছর গড় পাশের হার 50.20%। গত বছরের তুলনায় এবছর পাশের হার ও জিপিএ 5 উভয়ই কমেছে। কর্তৃপক্ষের দাবি, অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে আসার কারণেই কমেছে পাশের হার। 100% পাস করেছে 5টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, 100% ফেল করেছে 20টা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এবার ঢাকা বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি 64.62%, রাজশাহীতে 59.40, ময়মনসিংহে 51.54%, কুমিল্লায় এবার পাশের হার সবচেয়ে কম 48.86%। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জাতীয় আর ছাত্র রাজনীতি আলাদা, বিভক্তি নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে চায় বিএনপি। সকালে চট্টগ্রামের পটিয়ায় আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় আলেম ওলামদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, এদেশে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে, আগামী প্রজন্মকে যাতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দু একটি অভিযোগ ছাড়া উৎসব মুখর পরিবেশে শেষ হল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। চলছে গণনা। রাজশাহী থেকে মাহফুজ রুবেলের ক্যামেরায় গোলাম রাব্বানির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল ৯টায় ৩ স্তরের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। জীবনের প্রথম ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। এটা আমার জীবনের প্রথম ভোট ছিল। আমি সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে চলে আসছি ট্রেনে ভোট দেওয়ার জন্য। তো অভিজ্ঞতা অসাধারণ ছিল। আজকে খুব উৎসবমুখর পরিবেশ, আমার কাছে মনে হচ্ছে যে এটা ঈদ ভাব চলে আসছে আমাদের এখানে। ভোটাররা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। যদিও কিছু ভোটার ও প্রার্থী অমোচনীয় কালিসহ নানা বিষয়ে বেশ অভিযোগ করেছেন। অমোচনীয় কালিটি যেটি বলেছে তা এখনই প্রায় উঠে গিয়েছে, মানে একটি পানি দিয়ে ধুলে কিন্তু উঠে যাবে। তো আমাদের কথা দেওয়া হয়েছিল অমোচনীয় কালি কিন্তু দেওয়া হবে, সেই কালিটি কিন্তু দেওয়া হয়নি। নির্বাচন কমিশন এবং প্রশাসনকে জানাবো যে শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশ বজায় রাখার যে চেষ্টা করতেছে সেই ম্যান্ডেটটা গ্রহণ করে তারা যেন তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে, তারা যেন কোনো দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ না করে। যারা ভোটার তাদের পরিচয় নিশ্চিত করা এবং তারা ভোট দিয়েছে কিনা এটা অনেকগুলো ধাপে হচ্ছে আর কি, এবং অনেকগুলো ধাপের ভিতরেই কালি দেওয়ার ধাপটা হচ্ছে একটা। যারা ভোট দিচ্ছেন তাদের ছবি এবং ভোটার কার্ডের সাথে মিলিয়ে তাদের স্বাক্ষর সহ তারপরে তাদেরকে ব্যালট পেপার দেওয়া হচ্ছে, সাইন ব্যালট পেপার আর কি। তো কাজেই কেউ যদি খুব ঘষাঘষি করে কালি তুলেও ফেলে তার পক্ষে আসলে আর কোনো ভোট দেওয়ার কোনো সুযোগ নাই আর কি। রাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সবার ভোটদান সহজ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে 25টি বাসের ব্যবস্থা করা হয়। এবার নির্বাচনে মোট ভোটার 28,901 জন। এর মধ্যে নারী 11,305 আর পুরুষ 17,596 জন। দীর্ঘ 3.5 দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে। মাছরাঙা, নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সবশেষ অবস্থা সম্পর্কে সরাসরি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানি। রাব্বানি, ভোট নিয়ে শিক্ষার্থীরা কি বলছে এবং সার্বিক অবস্থা কেমন দেখছেন? আমি এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক ফলাফল গণনা যেখানে হবে ঠিক সেই জায়গা থেকে আমি দাঁড়িয়ে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালট বক্স ঢোকানো হচ্ছে, গাড়িগুলো সারি সারিতে দাঁড়িয়ে আছে। অর্থাৎ 4টায় ভোট গ্রহণ শেষ হলেও বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদেরকে ভিতরে ঢুকে নেওয়া হয়। বাইরে যেহেতু দীর্ঘ লাইন ছিল সে কারণে মূলত অনেক ভোটার ভেতরে ছিলেন, এ কারণে কিন্তু ভোট গ্রহণ করা
বেশ 4টায় শেষ হয়নি, বেশিরভাগ কিন্তু 5টায় শেষ হয়েছে, 4:30টায় শেষ হয়েছে এবং এখন ব্যালট বক্সগুলো আনা হচ্ছে ফলাফল কেন্দ্রে এবং এই ফলাফল কেন্দ্র থেকেই অধীর আগ্রহে সবাই আগ্রহ সহকারে অপেক্ষা করছেন যে এই ভোটের ফলাফলের জন্য। আর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে কত পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে। আসলে ভোট কাস্টিং হয়েছে 72 থেকে 75%, একবারে এক্সাক্ট নির্বাচন কমিশন এখনো আমাদের জানাননি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি 70%-এর অধিক এবং 72 থেকে 75% মতো তিনি প্রধান নির্বাচন কমিশনার তিনি জানিয়েছেন। বেশ উৎসব মুখর পরিবেশে 35 বছর পর রাষ্ট্র যে নির্বাচন সেটি কিন্তু আজ অনুষ্ঠিত হলো এবং ফলাফলের জন্য এখন সবাই অধীর আগ্রহে এখানে অবস্থান করছেন এবং এই অডিটোরিয়াম থেকেই কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম থেকেই জানানো হবে ভোটের ফলাফল এবং এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি এবং বেশ উৎসবে ভোট প্রদান শেষ হয়েছে এবং বড় কোনো অভিযোগ ছিল না কোনো প্রার্থীর। ধন্যবাদ রাব্বানী। রাকসু নির্বাচন নিয়ে জানালেন স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল। কেন্দ্রীয় সংসদের মোট 26টি পদের 24টিতেই জয় পেয়েছেন তাদের প্রার্থী। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচনে বুধবার দিনভর চলে ভোট গ্রহণ। গণনা শুরুর পর প্রার্থীদের নিয়ে উচ্ছ্বাস উৎকণ্ঠায় সারা রাত নির্ঘুম অপেক্ষায় কাটান শিক্ষার্থীরা। ফলাফল না নিয়ে ঘরে ফিরবেন না এমনই পণ ছিল তাদের। অবশেষে ভোর প্রায় 4:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন। 7,983 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ইব্রাহিম হোসেন রনি। জিএস পদে জয় পান একই প্যানেলের সাইদ বিন হাবিব। এজিএস নির্বাচিত হন ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তাওফিক। এটি সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদ ছাড়া মোট 26টি পদের 24টিতেই জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। যারা নির্বাচিত হননি প্রতিদ্বন্দ্বিতায় তারাও খুবই ভালো ভোট পেয়েছেন। তার মানে আমি বলতে চাই তাদের যে ম্যান্ডেটের জায়গাটা সেটা খুবই চমৎকার। আমরা প্রথমে অবশ্যই শুভেচ্ছা বিনিময় করব, এর মাধ্যমে আমরা যে পথ চলা শুরু হবে আমরা তাদের চিন্তাগুলো আমরা নিতে চাই। তাদের চিন্তা এবং আমাদের চিন্তাগুলো ঐক্যমতের ভিত্তিতে সুন্দরভাবে যেন আমরা এই ক্যাম্পাসটাকে গড়ে তুলতে পারি। শিক্ষার্থীরা আমাদেরকে যে আমানতটা রেখেছেন আমরা যেন পরিপূর্ণ বাস্তবায়ন করে এজন্য আপনাদের সবার সহযোগিতা চাই। ভালো ভোট হয়েছে জানিয়ে নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি জানায় নির্বাচন কমিশন। একটা বিল্ডিংয়ের সকল হল একসাথে গণনা না করে বিভিন্ন হলের যে সকল রেজাল্টগুলো আগে হয়েছে সেগুলা গণনা করতে গিয়ে আমাদের এই যে স্টেপ বাই স্টেপ যাওয়ার কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে, কিন্তু আমরা মনে করি আমরা যথেষ্ট আগেই রেজাল্ট দিয়েছি। আমরা যদিও পূর্ণ রেজাল্ট দিতে একটু যোগফল করতে সময় লেগেছে, কিন্তু হলের ফলাফল তো আমরা 2টা বাজে আমরা দিয়ে ফেলছি 2টার মধ্যে। এনিওয়ে তারপরে যদি দেরি হয়ে থাকে আমরা ভবিষ্যতে যদি আবার চাকসু ইলেকশন হয় আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আরও দ্রুত রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। এই আয়োজন করতে গিয়ে আমি দেখেছি যারা প্রার্থী হয়েছে, যারা ভোটার ছিল, প্রত্যেকেই অত্যন্ত আনন্দমুখর, উৎসাহ এবং উদ্দীপনার সাথে একটা চমৎকার পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ে রক্ষা করে চলেছে। এবং সর্বশেষে এখন এই আয়োজন আজকে যারা আমি এখানে বসে যখন ফলাফল ঘোষণা করছি, এখনকার পরিবেশটাও অসাধারণ আমার কাছে। এবারের নির্বাচনে 17,717 জন শিক্ষার্থী ভোট দিয়েছেন, যা মোট ভোটের 65%। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। দেশের অন্যতম জীববৈচিত্র্যের আধার ও আকর্ষণীয় পর্যটন স্পট সুন্দরবন। এ বনের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে তৈরি করা হয়েছে 20 বছর মেয়াদী ইকো ট্যুরিজম মাস্টার প্ল্যান, যা বাস্তবায়ন হলে দেশের পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের একটি বৈশ্বিক মডেল তৈরি হবে বলছেন সংশ্লিষ্টরা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। দেশের দক্ষিণ পশ্চিম উপকূলের এই বন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীকই নয়, বরং দেশের পরিবেশ, অর্থনীতি আর জলবায়ু নিরাপত্তার জন্য এক অনন্য আশ্রয়স্থল।
প্রতি বছর কমপক্ষে 2 লাখের বেশি পর্যটক ভ্রমণে আসেন সুন্দরবনে। তাই এই বনের প্রাকৃতিক ভারসাম্য অক্ষুণ্ণ রেখে টেকসই পর্যটন গড়ে তুলতে মাস্টার প্ল্যান তৈরি হয়েছে, যা বাস্তবায়ন হলে সংরক্ষিত এই বনাঞ্চলের উপর চাপ কমবে। টেকসই হবে পৃথিবীর অন্যতম জটিল বাস্তু সংস্থান, বলছেন প্রকল্প প্রণয়ন কমিটির সহকারী প্রধান। যে উদ্দেশ্য নিয়ে আমরা এই মহাপরিকল্পনা করেছি যে এই পরিবেশ বান্ধব পর্যটনের মাধ্যমে কিভাবে আমরা স্থানীয় জনগণকে আর্থিকভাবে সামাজিকভাবে লাভবান করে সুন্দরবনের জীববৈচিত্র্যকে আমরা সংরক্ষণ করতে পারি। বেসিক্যালি 6টা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ আছে এবং এর আন্ডারে 41টা স্ট্র্যাটেজি আছে এবং এখানে প্রায় 200টির মতো অ্যাকশন আছে। পরিকল্পনা বাস্তবায়নে বন বিভাগের সক্ষমতা বাড়াতে হবে। সংরক্ষিত বনাঞ্চলে নিয়ন্ত্রিত পর্যটনের মাধ্যমে কমবে পরিবেশ দূষণ, যা এখন এই বনের বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি বলছে বন বিভাগ। পলিউশন, প্লাস্টিক পলিউশন এবং মানুষের মানে আনাগোনাতে যে সাউন্ড পলিউশন কিংবা ডিস্টারবেন্সগুলো উঠে এসেছে, সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায়, এইগুলোকে নিয়ে আমরা দেখছি এবং এগুলো প্রস অ্যান্ড কনসগুলো বের করার চেষ্টা করছি। এই মহাপরিকল্পনার মাধ্যমে কেবল সুন্দরবন নয়, আইন অনুযায়ী এর আশেপাশের 10 কিলোমিটার পরিবেশ সংকটাপন্ন এলাকা ও বনজীবীরা আসবে জীববৈচিত্র্য সংরক্ষণের আওতায়। এখন আমরা আসলে সুন্দরবনের ভিতরে খুব বেশি কিছু করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এই পেরিফেরিতেই কিছু মানে পরিবেশ সম্মত যেই অবকাঠামোগুলো হতে পারে, সেই অবকাঠামোর মাধ্যমে লোকজন এখানে এসেই থাকবে। এখান থেকেই তারা আশেপাশের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে, যেগুলো বেসিক্যালি ডে ভিজিটর সেন্টার, যেমন হারবাড়িয়া, করমজল, আন্দারমানিক, ওইদিকে কলাগাছি আছে, যে এরকম আমরা বেশ কিছু নতুন ডে ভিজিটর সেন্টারেরও প্রস্তাবনা এখানে করেছি, যাতে করে স্যাংচুয়ারি অর্থাৎ যেন লোকজন কম যায়। সুন্দরবনকে টিকিয়ে রাখতে দরকার সচেতন পর্যটন ও দায়িত্বশীল ব্যবস্থাপনা। ইকোট্যুরিজম মাস্টার প্ল্যান সেই লক্ষ্যে এক বড় পদক্ষেপ, যা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায়। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও টাকা নেওয়ার অভিযোগে খুলনা নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে 2 জনকে আটক করেছে নৌবাহিনী। এরা হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে আশিকুর রহমান এবং একই উপজেলার দৌলতপুর গ্রামের দহিরুল ইসলামের ছেলে মোহাম্মদ বশিরউদ্দিন। তাদেরকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সকালে সদর থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব কথা জানান নৌবাহিনীর কর্মকর্তারা। সিলেটের আদালত পাড়ায় আসামির ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকরা জানান, রিমান্ড শুনানি শেষে পুলিশ কোম্পানিগঞ্জ সাদা পাথর লুট মামলার আসামি আব্দুল ওয়াদুদ আলফুকে হাজতে নেওয়ার সময় নয়ন সরকার নামে স্থানীয় এক সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেন। একই সময় ওয়াদুদ মিয়ার ছেলে বাইজিদ আরেক সাংবাদিকের হাতে থাকা ক্যামেরা কেড়ে নেন এবং তাদের উপর হামলা চালান। খবর পেয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে জড়ো হন। এরপর কোর্ট হাজতখানা থেকে প্রিজন ভ্যানে নেওয়ার সময় আলফু মিয়ার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তার অনুসারীরা ফের সাংবাদিকদের উপর হামলা চালায়। 3 দফা দাবি আদায়ে সারা দেশে চতুর্থ দিনের মতো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। এতে স্থবির হয়ে পড়েছে ওই সব প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম। শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী প্রজ্ঞাপন জারির দাবিতে পাবনায় অনুষ্ঠিত হয়েছে লং মার্চ। প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হওয়া লং মার্চে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। গাইবান্ধার 7 উপজেলার 346টি প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করে শিক্ষক কর্মচারীরা। একইভাবে কর্মবিরতি পালন হয়েছে সিরাজগঞ্জে। শরীয়তপুরের কর্মবিরতির কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। কর্মবিরতি পালন করা হয়েছে লক্ষ্মীপুর, হিলি, যশোর, ভোলা এবং গাইবান্ধায়। টাইলস শিল্পের বর্জ্য দিয়ে শিক্ষা উপকরণ উৎপাদন করে দৃষ্টান্ত স্থাপন করেছে ডিবিএল সিরামিক।
উৎপাদিত চক ও স্লেট 1000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করেছে কোম্পানিটি। টাইল চক নামের একটি প্রকল্পের মাধ্যমে উৎপাদনকারীদের সঙ্গে অংশীদারিত্বে টাইলসের বজ্র দিয়ে তৈরি করেছে পরিবেশ বান্ধব চক। আর উৎপাদনের সময় ভেঙে যাওয়া টাইলস থেকে তৈরি হচ্ছে স্লেট। কোম্পানিটিতে ইতিমধ্যে তাদের উৎপাদিত প্রায় 10,000 প্যাকেট পরিবেশ বান্ধব চক ও স্লেট শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করেছে। সারা দেশে এ পণ্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে তারা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 27তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে টিচার্স ট্রেনিং কলেজের মাঠে বিশ্ববিদ্যালয়ের সভাপতি তুষার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এবং প্রধান আলোচকের বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গফফার খান। অনুষ্ঠানে 4 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের উদ্যোগে পাবনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ। সকালে সমাবেশের প্রথম পর্বে 3য় শ্রেণী থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা লেডিস ক্লাবের সভাপতি হুমায়রা আয়েশা। দ্বিতীয় পর্বে 6ষ্ঠ শ্রেণী থেকে 9ম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার আদুবালা শীল। নানা আয়োজনে পালিত হচ্ছে পাবনা জেলার 197তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দুপুরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস। ক্লাব সভাপতি আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোর্তজা আলী খান সহ স্থানীয় বিশিষ্টজনেরা। পরে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। 1828 সালের এই দিনে তৎকালীন ব্রিটিশ সরকার 8টি থানা সহ পাবনাকে জেলা ঘোষণা করে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট, যোগ দিয়েছে বিমান ও নৌবাহিনী। এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার 58.83%। গত বছরের তুলনায় কমেছে পাশের হার। জিপিএ 5 পেয়েছেন 69,097 শিক্ষার্থী। চাকসু নির্বাচনে ভিপিজিএস সহ 26 পদের 24টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জয়। 35 বছর পর উৎসব মুখর পরিবেশে চলছে রাকসুর ভোট। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল।